জমিদার বাড়ি থেকে খবর পাঠিয়েছে বিয়ে এই মাসেরই 25 তারিখে হবে। বারটাও শুক্রবার। হাতে শুধু কেবল আছে মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে বিয়ের জন্য বেনারসি গহনা সকল কিছু পাঠিয়ে দেবে জমিদার বাড়ি থেকে। বিয়েটা তেমন আয়োজনে হবে না, শুধু জমিদার বাড়ি থেকে বর আর কয়েকজন এসে বিয়ে পড়িয়ে বউ নিয়ে চলে যাবে। বিয়ের খবর শুনেই রোজ আর জিসোর মন খারাপ হয়ে গেছে। মিনহু বেশ ক্ষেপে আছেন। তের বিয়েটা সে মানতেই পারছে না, তবে জাংকুকও তাকে মানতে বাধ্য করেছে। তের কোনো হেলদোল নেই, সে জানতো এমনটাই হবে, আর সে মনে মনে এটাই তো চেয়ে এসেছে। তবে তার এই সংবাদ পেয়ে খুব বেশি খুশি হওয়া উচিত নাকি দুঃখ করা উচিত তা জানা নেই। তাই কোনো রকম অনুভূতি তার মধ্য থেকে আসছে না। চুপচাপ বসে আছে ঘরের কোনায়। জিসু গুটি গুটি পায়ে তের কাছে আসলো। কাছ ঘেঁষে বসে বেশ নরম স্বরে বলল, তুই কি আরো একবার ভাববি তে? বিয়েটা তোর জন্য ভয়ঙ্কর বিপদের আশঙ্কা, আর একটা বার ভেবে দেখ। তে তখন অনেক শান্ত গলায় বলল, যে রাস্তায় একবার পা ফেলেছি সেখান থেকে বের হওয়ার তো আর কোনো উপায় নেই জিসু। তবুও প্রতিশোধের নেশায় বুঁদ না হয়ে শুধুমাত্র একটিবার নিজের কথা ভাবতে। আমি আর নিজের কথা কি ভাববো? মরা মানুষকে কি আর ওই জমিদাররা নতুন করে মারতে পারবে? যিশু সামান্য কেঁপে উঠল। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে তের মুখপানে। সে নিজেও জানে না তে আসলে কিসের প্রতিশোধের আশায় অমন বিপদের মুখে যাচ্ছে। শুধু জানে মেয়েটার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে, যে ঘটনার পর মেয়েটা ভেতর থেকে কেমন অনুভূতিহীন হয়ে গেছে। আচ্ছা, মানুষ এভাবেও বাঁচতে পারে? যিশু তের মাথাটা এনে নিজের কাঁধে রাখলো, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এতটা পাষাণ সাহসী তুই কিভাবে হলিতে? তুই তো এত কঠোর ছিলি না, এমন অনুভূতিহীন তো ছিলি না। তোর সেই চঞ্চলতা, দুরন্তপনা আমি ভীষণ করে মিস করি। আগের তুইটা তো সবাইকে ভালোবেসে আগলে রাখতি, এখন কেন তবে দূরে থাকিস সবার থেকে? তে অদ্ভুতভাবে হাসলো। যিশুর কাঁধে মাথা রেখেই বলল, আপন মানুষের প্রতারণা চোখের সামনে থেকে দেখে কিভাবে যেন ভেতরটা পাথরে পরিণত হয়ে গেছে। এখন আর এই ছোট্ট হৃদয় ভালোবাসার মতো কিছু নেই। যা আছে তা এক আকাশ সমান ঘৃণা। শেষের কথায় কণ্ঠ কঠিন হয়ে যায় তের। চোখের সামনে ভেসে ওঠে কিছু আবছা স্মৃতি। মুহূর্তেই মাথা এলোমেলো হয়ে যায় তার। রাগে ঘৃণায় মাথার মধ্যে যেন দপ দপ করে আগুন জ্বলছে। যিশুর কাঁধ থেকে মাথা উঠিয়ে নিজে উঠে দাঁড়ালো, শাড়ি ঠিকঠাক করে বলল, বিয়েটা আমি করবই যিশু। নিজেকে নিয়ে ভাবার কিছু নেই। বেশি হলে হয়তো আমার শেষ পরিণতি হবে মৃত্যু। তবে যে আমি গত 1 বছর আগেই ভেতর থেকে মরে গেছি, তাকে আর কেউ নতুন করে কিভাবে মৃত্যু দিবে? তাই শেষ পর্যন্ত আমার মৃত্যু হলেও জিত আমারই হবে। তবে এত সহজে আমি কখনোই ছাড়বো না ওই জমিদার বাড়ির সদস্যদের। সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে মারবো। একটাও অন্যায় থেকে পার পাবে না, একটাও না। এই কথা বলেতে বেরিয়ে যায় ঘর থেকে। পেছন থেকে যিশু তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজেও উঠে যেমন গুটি গুটি পায়ে এসেছিল ঠিক তেমন করেই চলে গেল। অপরদিকে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সমানে সিগারেট ফুঁকছে জাংকুক। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। চোখে মুখে কি ভীষণ হিংস্রতা ফুটে উঠেছে তার। নিজের রাগ দমাতে না পেরে ব্যালকনিতে থাকা ফুলের টব মাটিতে ফেলে দেয় সজোরে। টব ভেঙে গুড়িয়ে যায় মুহূর্তেই। জাংকুকের রাগ কোনো মতেই কমে না। নিজের হাতে নিজের চুল আঁকড়ে ধরতেই রুমের ভেতর থেকে কেউ ডেকে ওঠে। নিজেকে যতটুকু সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে জাংকুক। জাংকুক নিজেকে সামলে রুমের ভেতরে ঢুকে। সেখানে তার গোপন খবর দেওয়া লোককে দেখে চোখের ইশারায় বসতে বলে। বেশ শান্ত কণ্ঠে লোকটাকে বলল, কোনো খোঁজ খবর আছে? লোকটি মাথা নিচু করে ছোট্ট করে বলল, না সাহেব, এ গ্রামের যারা মেয়েটাকে চেনে তারা সবাই তেমন কিছুই জানে না। গত 1 বছর আগে মেয়েটির বাবা মা আগুনে পুড়ে মারা যায় এবং তারপর থেকেই এই মেয়ে এখানে থাকছে তার মামার বাড়িতে। তবে তার ব্যাপারে সেরকম কোনো গুরুত্বপূর্ণ খবর নেই। জাংকুক মুখটা গম্ভীর করে লোকটিকে বিদায় দিল। বসে বসে ভাবতে থাকে বেশ অনেক কিছু। সে তো কম কিছু জানে না ওই তের ব্যাপারে। তবুও কোন আশায় সে আবারও খোঁজ নেওয়াচ্ছে।
হতাশায় চোখ বন্ধ করে নিল। সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল তেজি রূপ, সেই উত্তপ্ত চোখ। ফট করে চোখ মেলে তাকালো জাঙ্কুক, বিড়বিড় করে বলল, এ নারী ভয়ঙ্কর, ভয়ঙ্কর তার তেজ। আদৌ কি এই তেজের কাছে জমিদার পুত্র জীবন জাঙ্কুক টিকতে পারবে? নিজেই নিজেকে প্রশ্ন করে নিজেই অবাক হলো জাঙ্কুক। সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে পরপর কয়েকবার ফাঁকা ঢোক গিলল। হুট করে দরজায় কড়া নাড়ার শব্দে চমকে তাকালো। দরজার ওপাশ থেকে জিমিন বেশ চঞ্চল স্বরে ডাকছে, বড় ভাইজান আছো? আসবো আমি। জাঙ্কুক নিজেকে পুরোপুরি শান্ত করে। ছোট্ট বোনের সামনে সে কোনোভাবেই নিজেকে এলোমেলো রাখবে না। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নিল জাঙ্কুক। নরম স্বরে বলল, ভেতরে আয়। মুহূর্তেই জিমিন রুমে ঢুকে হুড়মুড় করে, যেন সে এই কথাটির অপেক্ষায় ছিল। জিমিন গাল ফুলিয়ে এসে সরাসরি বসে পড়ে জাঙ্কুকের পালঙ্কের উপর। হাত দুটো বগল দাবা করে বেশ অভিমান নিয়েই বলে, তোমরা আমাকে কেউ ভালোবাসো না বড় ভাইজান। জাঙ্কুক ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। জিমিন দেখার আগেই নিজের হাসি চেপে বেশ গম্ভীর স্বরে বলে, কে বলেছে তোকে কেউ ভালোবাসে না? জিমিন তখন আবারও বলল, ভালোবাসলে তো এমনটা করতে পারতে না। তুমি না এর আগে একবার বিয়ে করেছো? তবে এখন আমাকে বিয়ে না দিয়ে তুমি আবার বিয়ে করছো কেন বড় ভাইজান? অবাক চোখে তাকায় জাঙ্কুক। অবাকতার রেশ ধরেই বলল, তোকে বিয়ের কথা কে বলেছে? আর কি উল্টোপাল্টা বলছিস? তোর বয়স কত? এখন কিসের বিয়ে জিমিন? পড়ালেখা নেই তোর? শেষের বাক্যগুলোর জাঙ্কুকের কণ্ঠ শক্ত হয়ে গেল। জিমিন খানিকটা কেঁপে উঠল। কাদো কাদো মুখ করে তাকালো জাঙ্কুকের দিকে আর বলল, বড় ভাইজান তুমিও রেগে যাচ্ছ আমার সাথে? আসলেই আমাকে কেউ ভালোবাসে না। আমি আব্বাজানকে বলে দিব তোমরা সবাই পচা। জাঙ্কুক ভ্রু কুচকে জিমিনের মাথায় গাঁটটা মারে। কণ্ঠ স্বাভাবিক করে বলে, পিচ্চি একটা মেয়ে আসছিস বিয়ে করতে, পিটিয়ে বিয়ের শখ মিটিয়ে দেব। জিমিন তখন আবারও বলল, বড় ভাইজান তুমি যে বিয়ে করছো এটা আমাকে আগে বলো নাই কেন? আচ্ছা বড় ভাইজান, নতুন ভাবে কি বড় ভাবের মতোই ভালো হবে নাকি অনেক বাজে হবে? ঠিক কাকিমার মতো। কাকিমা আয়ু আর তের কথা শুনতেই চোখ মুখ শক্ত হয়ে যায় জাঙ্কুকের। জিমিনের দিকে বেশ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, সুগা এসেছিল আজ? জিমিন তখন বলল, না মাস্টার মশাই আসেনি আজকে। ভালোই হয়েছে আসেনি, শুধু শুধু বকে আমাকে পচা লোক। এরই মধ্যে জিমিনের ডাক পড়ে তার আম্মাজানের ঘরে। জিমিন দাঁত দিয়ে জিভ কেটে বিড়বিড় করে বলে, আম্মাজান তো আমারে তার কাছে সব বই নিয়ে যেতে বলেছিল। হায় হায়, আজ নিশ্চিত আম্মা আমার এই ছোট্ট মাথা কেটে ফেলবে। ও ভাইজান আমি গেলাম। এই কথা বলে এক ছুটে বেরিয়ে গেল জিমিন। পেছন থেকে জাঙ্কুক জোর কণ্ঠে বলে উঠল, জিমিন সাবধানে যা, পড়ে যাবি। কে শোনে কার কথা? জিমিন যত দ্রুত পারে দৌড়ে চলে যায়। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে দিল। আলমারির কাছে এসে ধীরে সুস্থে তা খুলে চোখ বুলায়। 3 মাস আগেও এই ঘরের এই আলমারিতে আয়ুর শাড়ি জায়গা পেলেও এখন পুরো আলমারি ফাঁকা। কাপড়ের ভাঁজ তুলে তুলে জাঙ্কুক বের করে আনে একটি ছবির ফ্রেম। সেখানে বউ সাজে এক মেয়ের হাস্যজল সুন্দর মুখ জল জল করছে। জাঙ্কুক বেশ কিছুটা সময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে অদ্ভুত রকমের এক হাসি ফুটে উঠলেও চোখে ফুটে উঠে ক্ষোভ, হিংস্রতা। আলতো করে মেয়েটার ছবির উপর হাত বুলিয়ে রাগে ক্ষোভে ছবির ফ্রেম ছুঁড়ে মারে দেয়ালে। মুহূর্তেই শব্দ করে তা ভেঙে চুরমার হয়ে যায়। টুকরো টুকরো পড়ে থাকা ফ্রেমের দিকে তাকিয়ে জাঙ্কুক চোয়াল শক্ত করে বলে, কোনো প্রতারক বিশ্বাসঘাতকের স্থান জীবন জাঙ্কুকের জীবনে নেই। সেখানে তার স্মৃতি থাকাটাও অসম্ভব। জিমিন ভর দুপুরে বের হয়েছে, বেশ লুকিয়ে বের হয়েছে। তার আম্মাজান তাকে এই সময় বের হতে দেখলে নিশ্চিত বকাঝকা করে বাড়ি মাথায় তুলতো, তাই লুকিয়ে বের হতে হয়েছে তাকে। পরে না হয় বাড়ি ফিরে বাবা বা ভাইয়ের আড়ালে লুকিয়ে বকা খাওয়া থেকে বাঁচা যাবে। চৈত্র মাসের এই দুপুরের রোদেও বেশ ফুরফুরে মন নিয়ে জিমিন নেচে নেচে গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছে। চুলগুলো এলোমেলো করে খুলে রাখা, আজ আর বিনুনি করেনি।
খোলা চুলে টান খাওয়ায় চোখ মুখ কুঁচকে নিল। ব্যথায় মৃদু শব্দ করে উঠল। পেছনে তাকিয়ে দেখল সুগা তার চুল টেনে ধরেছে। ব্যথায় ভয় মুখটা কাদো কাদো করে জিমিন বলল, আপনি সবসময় আমাকে ব্যথা দেন কেন মাস্টার মশাই? আপনি জানেন না আপনি চুল টেনে ধরলে আমি ব্যথা পাবো? সুগা তখন জিমিনকে বলল, তুমি এই দুপুরবেলায় চুল খুলে এমন করে লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছ? জানো চুল খোলা রাখলে ভূতে ধরে? সুগার স্বাভাবিক ভঙ্গিতে বলা কথাতে জিমিন ধরে সত্যি বোধহয় ভূতে ধরে, তাই ভীত দৃষ্টিতে তাকিয়ে বলে, ভূতে ধরে সত্যি? সুগা তখন একটু হেসে বলে, হ্যাঁ সত্যি। সুগার সহজ স্বীকারোক্তি দেখে জিমিন দ্রুত এসে সুগার কাছে ঘেঁষে দাঁড়ায়। সুগা অস্বস্তিতে খানিক সরে গেলে জিমিন হাত চেপে ধরে সুগার। ফিস ফিস করে বলে, এই মাস্টার মশাই সরে যাচ্ছেন কেন? পরে আবার যদি আমাকে ভূতে ধরে? সুগার জবাব দেওয়ার আগেই জিমিন চট করে ছেড়ে দেয় তাকে। ভয়ে ভয়ে তোতলিয়ে বলে, মাস্টার মশাই এই সময় কোথা থেকে আসবে? আপনি আবার আমার মাস্টার মশাইয়ের বেশি ভূত আসেননি তো? সুগা কপালে ভাঁজ ফেলে তাকায় জিমিনের দিকে। বেশ খানিকক্ষণ বিরক্তি নিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, তোমার মতো বোকামের জীবনে একটাও দেখি নাই। তোমার সামনে ভূত কেন আসবে? তুমি নিজেই তো একটা পেতনি। তাছাড়া ভূত যদি ভুলে করে তোমার কাছে চলেও আসে, তাহলে তোমার বোকা বোকা কথা শুনে হয়রান হয়ে নিজেই দৌড় দিয়ে পালাবে। জিমিন সুগার কোনো কথাই বুঝলো না। মাথা চুলকে চুলগুলো আগে বেঁধে নিল, তারপর দ্রুত পায়ে সুগার কাছে এসে তার সাথে পা মিলে হাঁটতে হাঁটতে বলল, মাস্টার মশাই ভূতকে কি ছুঁয়ে দেখা যায়? এই প্রশ্নের উত্তর দেয় না সুগা। চুপচাপ নিজের মতো সামনে তাকিয়ে হাঁটতে থাকে। ভুল করেও এই পঞ্চদশী কন্যার দিকে সে তাকাবে না। চৈত্র মাসের উত্তপ্ত রোদের আলোয় মুখ লাল হয়ে আছে জিমিনের। এই লালচে মুখের দিকে তাকিয়ে যদি সে ভুল করে বসে, তবে আজীবন পস্তাতে হবে। ওইদিকে বোকা জিমিন জবাবের আশায় এখনো তাকিয়ে আছে সুগার দিকে। সুগার জবাব না পেয়ে ফের হাত টেনে ধরে। সুগা ভ্রু কুঁচকে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, আর একবার আমাকে ছুলে তোমাকে আমি মার লাগিয়ে দিব জিমিন। চুপচাপ হাঁটো, কোনো শব্দ করবে না। জিমিন হাত ছেড়ে দিল। অভিমানে চোখ চিকচিক করে উঠল তার। নিজের মতো চুপচাপ হেঁটে গেল সুগার পাশে। সুগা আর চোখে একবার জিমিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই বোকামে অভিমানও করতে জানে, কিন্তু অভিমান করলো ঠিক কোন কারণে? সুগা ভাবলও না গম্ভীরভাবে। জিমিন আর সুগা যিশোর বাড়ির সামনের দিঘির কাছে আসতেই দেখল এই ভর দুপুরে রোদের মধ্যে কে যেন বসে আছে। চোখ পিটপিট করে সেদিকে তাকালো জিমিন। সুগাকে বলল, ওটা কে মাস্টার মশাই? অমন রোদের মধ্যে বসে আছে কেন? এখন তো শীতকাল না। সুগা দিঘির পাড়ে বসে থাকা তের দিকে তাকিয়ে বলল, ওটা তোমার হবু বড় ভাবিজান তে। জিমিন বেশ অবাক হলো। তার ভাবিজান বুঝি তার মতোই বোকা? নয়তো এই দুপুরবেলা চুল এলোমেলো করে রোদের মধ্যে বসে আছে কেন? ধীর পায়ে এগিয়ে আসে তের কাঁধে হাত রাখলো জিমিন। তে চমকে তাকালো পেছনে। জিমিন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। রোদের উত্তাপে দুধে আলতা গায়ের রং লালচে ধারণ করেছে তের, ঠিক জিমিনের মতোই। তবে চোখে মুখে চৈত্র মাসের এই রোদের উত্তাপের মতোই তেজ, যা জিমিন নামক বোকা মেয়েটার চোখের মুখে ছিটে ফোটাও নেই। তে জিমিনকে দেখে চিনল না। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকলো। জিমিন তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। সে আম্মাজানের মুখে তে রূপবতী শুনলেও বুঝতে পারেনি তে আসলেই এতটা রূপবতী। তে জিমিনের হাত সরিয়ে উঠে দাঁড়ায়, হাসার চেষ্টা করে বলে, কিছু বলবে? জিমিন তখনও চোখ গোল গোল করে তের দিকেই তাকিয়ে আছে। বেশ টেনে টেনে বলল, আপনি আমার বড় ভাইজানের বউ হবেন? আপনি এত সুন্দর কেন ভাবিজান? তে থতমত খায়। বুঝতে পারে এই মেয়ে জমিদারের একমাত্র আদরের কন্যা। মেয়েটার বোকা বোকা মুখ দেখে বেশ কিছুক্ষণ তে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। জিমিন তের জবাব না পেয়ে আবারও বলল, আপনি না আয়ু ভাবির চেয়ে অনেক 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 বেশি সুন্দর। আপনি এত সুন্দর কেন ভাবিজান? পরপর দুবার একই প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করল তে। তবে তা কাটিয়ে হাসার চেষ্টা করে জিমিনের গাল টেনে বলল,
আল্লাহর সৃষ্টি তো তাই সুন্দর, তুমিও কম কি, ভীষণ সুন্দর তুমি। নাম কি তোমার? জিমিন চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, আপনি আমার ভাইজানকে বিয়ে করবেন আর আমার নামই জানেন না? না, আসলে ওভাবে তো জমিদার বাড়ির তেমন কাউকে চিনি না আমি। তের আমতা আমতা কথায় জিমিন হাত টেনে ধরে, রোদ থেকে সরিয়ে গাছের ছায়া এনে দাঁড় করায়। সুগা তখনও সেখানে দাঁড়িয়েই আছে, সে দেখছে জিমিন কি করে। সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ উৎফুল্ল স্বরে জিমিন বলল, মাস্টার মশাই দেখেন, আমার বড় ভাবিজান কি সুন্দর। তে খানিকটা লজ্জা পায়। সুগা নিঃশব্দে হাসি তের দিকে দৃষ্টি দিয়ে জিমিনকে বলে, তোমার ভাবিজান লজ্জা পাচ্ছে, আর বলো না। জিমিন তখন বলল, ও মা, ভাবিজান লজ্জা কেন পাবে, সুন্দর বলেছি বলে। সুগা কপাল চাপড়ায় আর ভাবে, এই বোকা মেয়ের আর জীবনেও জ্ঞান বুদ্ধি কিচ্ছুই হবে না মনে হয়। আচ্ছা, মেয়েটা এত বোকা কেন? সুগা জিমিনকে ধমক লাগিয়ে উল্টা ঘুরে চলে যায়। যাওয়ার পথে পেছনে তাকে আরও একবার চোখ বুলায়। চোখে মুখে তার স্পষ্ট মুগ্ধতা, তবে এই মুগ্ধতা ঠিক কোন রমণীর জন্য তা বুঝে আসলো না। সময় কেটেছে, আর মাত্র 2 দিন বাদেই বিয়ে। এই কয়েকদিনের মাঝে মাঝেই জিমিন ছুটে আসতো তের কাছে। এসে অবশ্য তেমন কোনো কথা বলতো না, শুধু চুপচাপ তের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, আপনি অনেক সুন্দর ভাবিজান, আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে, কেমন যেন চেনা চেনা মনে হয়। তে সেই কথার পিঠে কোনো কথাই বলে না। মাঝে মাঝে মেয়েটার বোকামো আর কিছু কথাতে সে সত্যি লজ্জা পেয়ে যায়। মেয়েটা যে একদম সহজ সরল তা আর বুঝতে বাকি রইল না তে। একই গল্পের দুটি নারী দু রকম, একজন বোকাশোকা, অন্যজন তেজি সাহসী, যেন এটাই আগুনের ফুলকি। আজ তে যিশুকে নিয়ে বের হয়েছে হাঁটতে, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। জিমিন আজ সারাদিন একবারও তের কাছে আসেনি। তেরও মনটা ভীষণ বিষণ্ণ, তাই তো মনটা ফুরফুরে করতে বের হয়েছে। মাথায় শাড়ির আঁচলটা ভালো মতো টেনে নিয়ে দুজনেই চুপচাপ হাঁটছে। পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ ডেকে উঠল, এই মেয়ে, কোথায় যাচ্ছ তোমরা? আর তোমরা কারা?